ভারতের রাজধানীর ফ্র্যাঞ্চাইজ দিল্লি ক্যাপিটালস, তারা নিজেদের একবার নামও পরিবর্তন করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজের, কিন্তু ওই জায়গায় তারা ভাগ্যটা একবারও বদল করতে পারেনি। যার কারণে এই দীর্ঘ 17 বছরের আইপিএল মরশুমে একবারও এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি বা ট্রফির দেখা পায়নি। তো 2025 আইপিএল সিজনের জন্য তারা মোট 23 জন প্লেয়ারকে নিয়ে তাদের স্কোয়াডটা সাজিয়েছে। এর মধ্যে তারা আগে অলরেডি 4 জনকে রিটেন করেই রেখেছিল, তার মানে আইপিএলের এই মেগা অকশন থেকে তারা 19 জনকে তাদের দলে ভেড়াতে পেরেছে। এর মধ্যে 8 জনের যে বিদেশি কোটা, ওই জায়গায় তারা 7 জনকে নিতে পেরেছে দলে। তার মানে হিসাব মতো তাদের দলে মোট 16 জন ভারতীয় খেলোয়াড় রয়েছে। তো কেমন করলো দিল্লি ক্যাপিটালস তাদের আইপিএলের ফুল স্কোয়াডটা পরবর্তী সিজনের জন্য? চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। বরাবরের মতোই আমি ক্যাটাগরি ওয়াইজ প্লেয়ারদের লিস্টটা আপনাদের সামনে প্রথমে তুলে ধরছি। ব্যাটারদের লিস্টে আসবেন ফাফ ডুপ্লেসি, করুণ নায়ার, হ্যারি ব্রুক, জেক ফ্রেজার ম্যাকগার্গ, সমীর রিজভি। অলরাউন্ডারদের লিস্টে আসবেন আশুতোষ শর্মা, ত্রিপুরানা বিজয়, ভিপ্রাজ নিগম, আকসার প্যাটেল, দর্শন নলকান্ডে, অজয় যাদব মণ্ডল, মনভত কুমার লাল, মাধব তিওয়ারি। উইকেট কিপারদের লিস্টে আসবেন তৃস্তান স্টাফস, অভিষেক পোরেল, দোনোভাম ফেরেইরা, কে এল রাহুল। বোলারদের তালিকায় আসবেন কুলদীপ যাদব, দুষ্মন্ত চামিরা, মিচেল স্টার্ক, মোহিত শর্মা, থাঙ্গারাসু নটরাজন আর মুকেশ কুমার। তো এই হলো দিল্লি ক্যাপিটালসের 23 জনের ফুল স্কোয়াড। তারা এখনো পর্যন্ত অফিসিয়ালি ক্যাপ্টেনের নাম অ্যানাউন্স না করলেও এটা আর কি এক প্রকার এখন ওপেন সিক্রেট হয়ে গেছে, কে এল রাহুল উইল বি দ্য নেক্সট কন্টেন্ডার অফ ক্যাপ্টেন্সি। ফাফ ডুপ্লেসিসও তাদের স্কোয়াডে রয়েছেন, তিনিও আর কি গত 3 মরশুম ধরে আরসিবিকে নেতৃত্ব দিয়েছেন। তার রেকর্ডে যে খুব একটা খারাপ সেটাও বলা যাবে না, কিন্তু ফাফ ডুপ্লেসিকে একদম শেষ মুহূর্তে তারা ওই বেস প্রাইস 2 কোটিতে যেহেতু আর কি দলে ভিড়িয়েছে, আর তার বয়সটাও যেহেতু অলমোস্ট আর কি 40+ হয়ে গেছে, তো সেই কারণে আমার মনে হয় না ফাফ ডুপ্লেসিকে আর কি তারা রেগুলার একাদশেও খেলাবে। রেগুলার যদি একাদশে না খেলে তাহলে সেই রকম প্লেয়ারকে ক্যাপ্টেন করে তো লাভ নেই। তো কে এল রাহুলই তাদের আর কি পরবর্তী ক্যাপ্টেন হতে চলেছে, এটা এখন বলাই যায়। তো এই জায়গা আমি মনে করি তারা আইপিএলের মেগা অকশন থেকে যে ভালো ভালো পারচেসগুলো করেছে, ডেফিনেটলি ফাফ ডুপ্লেসির বয়স যতই 40+ হয়ে যাক না কেন, পরবর্তী আইপিএল মানে মরশুমটা যখন শুরু হবে তখন হয়তো তার বয়স 41ও হয়ে যেতে পারে। তো মানে ফাফ ডুপ্লেসির অপশনটা কিন্তু মানে ডেফিনেটলি একটা ভালো চয়েস। তিনি যত মানে এখনও পর্যন্ত যথেষ্ট ভালো পারফরমেন্স জেনারেট করছেন। হ্যারি ব্রুক, এটা তো আর কি মানে খুবই ভালো চয়েস। মানে তিনি যেভাবে আর কি মানে মিডিল অর্ডারে নেমে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে পারেন, হাই স্ট্রাইক রেট মেনটেন করতে পারেন, পার্টনারশিপ করতে পারেন। তো মানে কি তিনি যে কোনো টিমের কাছে একটা অ্যাসেট হয়ে উঠতে পারেন। এছাড়া কে এল রাহুল, মানে তার কথা তো আলাদা করে বলতে লাগবে না। যদিও আর কি মানে শেষ কয়েকটা বছরে টি20তে তার স্ট্রাইক রেটটা নিয়ে যথেষ্ট আর কি প্রশ্ন চিহ্ন উঠেছে, কিন্তু তারপরেও কে এল রাহুল তো কে এল রাহুলই। কে এল রাহুল আর কি ফর্মে ফিরলে মানে তাকে আলাদা করে নিয়ে ওই জায়গায় আর ভাবতেই হবে না ফ্র্যাঞ্চাইজের। এছাড়া মিচেল স্টার্ক, মিচেল স্টার্ককে গতবার কলকাতা 25.25 কোটি টাকা দিয়ে কিনেছিল, তো সেই জায়গায় মিচেল স্টার্ককে এবার এই দিল্লি ক্যাপিটালস 12.25 কোটি টাকা মানে ওই 11.75 লাখে পেয়ে গেছে, মানে হাফ দামেরও কমে পেয়ে গেছে। মিচেল স্টার্ক গত আইপিএল মরশুমের মানে শুরুটা তার খুব একটা ভালো হয়নি। প্রথম দিকের বেশ কয়েকটা ম্যাচে তিনি বোলার মানে ব্যাটারদের কাছে আড়ং ধোলাই খেলো, শেষের দিকে গিয়ে তিনি কিন্তু আবার খুব ভালো ফর্মে ফিরে এসেছিলেন। ইভেন কেকেআরের যে প্লে অফে পারফরমেন্স যিনি জেনারেট করেছিলেন, মানে ওই জায়গায় তো তার পারফরমেন্সটা অনবদ্য ছিল বলা চলে। ওই কোয়ালিফায়ার 1-এর ম্যাচটা আর পার্টিকুলারলি ফাইনাল ম্যাচের কথা, মানে তিনি যে বড় ম্যাচের প্লেয়ার সেটা তিনি আগেরবারের মরশুমেও বুঝিয়ে দিয়েছিলেন, ওই শুরুটা তার খারাপ হওয়ার পরেও। এছাড়া মোহিত শর্মা, মানে এটাও আর কি একদম তারা শেষ মুহূর্তে গিয়ে পারচেস করেছে। মোহিত শর্মা গত মরশুম কয়েকটা মরশুম ধরে গুজরাট টাইটান্সের পার্ট ছিলেন। তো মোহিত শর্মা মানে ওই 2023 মানে আইপিএল সিজনটা মানে তার মানে খুবই ভালো কেটেছিল। তো মোহিত শর্মা তার ওই ফর্মটা যদি এবারেও ধরে রাখতে পারেন তাহলে ডেফিনেটলি তিনি এই টিমের একজন বড় অ্যাসেট হয়ে উঠতেই পারেন। তো এই কয়েকটা ভালো ভালো পারচেস তারা করেছে বলে আমি মনে করি। তাহলে এইবার তাদের এই নেক্সট আইপিএল সিজনের জন্য যে বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে, আমি 2টা ইলেভেন বানিয়েছি, তার মধ্যে এক একটা করে এখন আপনাদের সাথে শেয়ার করছি। ওপেন করবেন হচ্ছে তাদের ক্যাপ্টেন কে এল রাহুল আর জেক ফ্রেজার ম্যাকগার্গ। তো জেক ফ্রেজার ম্যাকগার্গকে তারা কিন্তু ওই অকশন থেকে আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ডটা দিয়ে দলে ভিড়িয়েছে। তো ফ্রেজার ম্যাকগার্গ তো গত মরশুমে তিনি মানে সব ম্যাচে খেলার সুযোগ না পেলেও যে কটা ম্যাচে তিনি খেলেছিলেন, মানে তিনি যে একজন মানে মানে বিধ্বংসী লেভেলের ব্যাটার, প্রায় মানে 200+, 220+ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন বেশিরভাগ ম্যাচে। মানে তিনি আর কি টিকে গেলে, তিনি যদি অন্তত ওই জায়গায় 15 থেকে 20টা বলও ফেস করে দেন, তাহলে টিম মানে টিমের জন্য কিন্তু যেমন ফ্লাইং একটা স্টার্টও এনে দিতে পারবেন, ব্যক্তিগতভাবে ওই জায়গায় 50 থেকে 60 রানের একটা ইনিংসও তিনি খেলে দিতে পারবেন ওই 20-25 বলের মধ্যেই। তো ডেফিনেটলি মানে ফ্রেজার ম্যাকগার্গকেই তারা প্রথম প্রেফারেন্স দেবেন। তো কে এল রাহুল আর ফ্রেজার ম্যাকগার্গই হয়তো আর কি শুরুর দিকে কয়েকটা ম্যাচে ওপেন করতে পারেন। আর নাম্বার 3-তে আসবেন অভিষেক পোরেল। অভিষেক পোরেলকেও কিন্তু আর কি আনক্যাপ্ট ক্যাটাগরির প্লেয়ার হিসেবে ওই দিল্লি ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজ রিটার্ন করেছিল। অভিষেক পোরেল গত মরশুমে মানে তিনি যে কটা ম্যাচে খেলেছিলেন হয়তো বড় রানের ইনিংস খুব একটা সেভাবে খেলতে পারেননি, কিন্তু মানে ইম্প্যাক্ট একটা জেনারেট করেছিলেন। মিডিল অর্ডারেও তিনি ব্যাটিং করেছিলেন, নাম্বার 3-তেও ব্যাটিং করেছিলেন, মানে তিনি ওই জায়গায় হাই স্ট্রাইক রেট মেনটেন করে
তার আর কি ব্যাটিং করেছিলেন, মানে বিভিন্ন র্যাম শট থেকে শুরু করে ক্লাসিক্যাল শট তার হাতে রয়েছে ওই জায়গায়। তো নাম্বার 3-তে অভিষেক পোরেল ভালো চয়েস হতে পারেন, এছাড়া তার উইকেট কিপিং স্কিলটাও রয়েছে। নাম্বার 4-এ আসবেন হ্যারি ব্রুক, এই স্পটটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গায় আসে না। নাম্বার 5-এ আসবেন ট্রিস্টান স্টাবস। তো ট্রিস্টান স্টাবস আগের মরশুমে কিন্তু দারুণ পারফরমেন্স করেছিলেন, মানে একটা ম্যাচে আমার মনে আছে অলমোস্ট তিনি 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন ওই মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে একটা ম্যাচে, 25 বলে 71 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছিলেন। যদিও শেষ পর্যন্ত দিল্লি ম্যাচটা জেতেনি, কারণ প্রথম দিকে ব্যাটার আর কি যথেষ্ট বল ওয়েস্ট করে গেছিল, কিন্তু তার যে ব্যাটিং ক্যালিবার তাতে তাকে একাদশে রাখতেই হবে। নাম্বার 6-এ আসবেন আকসার প্যাটেল, এই স্পটটা নিয়েও কোনো প্রশ্ন ওঠে না। নাম্বার 7-এ আসবেন আশুতোষ শর্মা। আশুতোষ শর্মা গতবারে পাঞ্জাব কিংসে খেলেছিলেন, মানে তিনি শেষের দিকে নেমে যেমন হাই স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করতে পারেন, মানে ফিনিশিংয়ের কাজটা আর কি তিনি ভালো মতো করতে পারেন। এছাড়া তার মিডিয়াম পেস বোলিংটাও কিন্তু যথেষ্ট কার্যকরী হয়ে উঠতে পারে ওই দিল্লি ক্যাপিটালসের জন্য। নাম্বার 8-এ আসবেন কুলদীপ যাদব, তাকে রিটেন করেছে দিল্লি ক্যাপিটালস। কুলদীপের উপর যে কতটা ভরসা তারা রেখেছেন তারা ওই তাদের রিটেনশন মানিটা দেখেই আর কি বুঝে নিতে হবে। নাম্বার 9-এ আসবেন মিচেল স্টার্ক। স্টার্ককে যখন প্রায় 12 কোটি রুপিতে কিনেইছে দিল্লি ক্যাপিটালস, তো তখন তাকে আর কি নিয়ম করে খেলাবি। নাম্বার 10-এ আসবেন থাঙ্গারাসু নটরাজন। নটরাজনের জন্য খুবই সারপ্রাইজিংলি তারা 10,75,00,000 ইন্ডিয়ান রুপি খরচ করেছে, মানে গত কয়েকটা মরশুমে তিনি ওই সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছিলেন, মানে ওইখানের একদম তিনি বলতে গেলে ঘরের ছেলেই হয়ে উঠেছিলেন। তো তাকে আর কি দিল্লি ক্যাপিটালস এইবারে অকশন থেকে কিনেছে, বেশ চড়া মূল্যেই কিনেছে। তো ডেফিনেটলি মানে থাঙ্গারাসু নটরাজন মানে ডেথ ওভার্সে একদম ব্যাটারদের জন্য তিনি দুঃস্বপ্ন হয়ে উঠতে পারেন, মানে তিনি যদি তার নিজের সেরা ফর্মে বা অন্ততপক্ষে আপ টু দ্য মার্ক পারফরমেন্সটা যদি অন দ্য ফিল্ড জেনারেট করতে পারেন। আর নাম্বার 11-এ আসবেন মুকেশ কুমার। তো মুকেশ কুমার প্রথম দিকে কয়েকটা ম্যাচ তিনি সুযোগ পাবেন ডেফিনেটলি, যদি ভালো পারফর্ম করতে পারেন তাহলে তিনি মানে পুরো মরশুমের জন্যই তার খেলাটা এক প্রকার কনফার্ম হয়ে যাবে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এই জায়গায় আসতে পারেন মোহিত শর্মা অথবা সামির রিজভি। তো এটা ডিপেন্ড করবে তারা আগে ব্যাটিং করছে না আগে বোলিং করছে সেইটার উপর। আর এছাড়া আরেকটা যে সম্ভাব্য একাদশ আমি তৈরি করেছি সেটাও এখন বলে দিচ্ছি আপনাদেরকে। ওপেন করবেন এই জায়গায় কেএল রাহুল আর ফাফ ডু প্লেসি। জেক ফ্রেজার ম্যাকগার্ক তার বয়সটা খুবই কম, মানে তিনি শুরুর দিকে কয়েকটা ম্যাচ ডেফিনেটলি সুযোগ পাবেন ঠিকই, কিন্তু ওই জায়গায় তিনি যদি নিজের ফর্মটা ঠিকমতো ক্যারি করতে না পারেন বা টিমকে যদি একটা ভালো স্টার্ট এনে দিতে না পারেন, তাহলে তো মানে তাকে পুরো মরশুম ধরে তো খেলাবে না দিল্লি ক্যাপিটালস। ওই শুরুর দিকে 4-5টা ম্যাচ খেলি তাকে বসিয়ে দেবে। তো ওই জায়গায় তাদের ব্যাকআপ হিসেবে ফাফ ডু প্লেসি রয়েছে, তো ডু প্লেসিকে তাহলে এই জায়গায় ইনক্লুড করতেই পারে দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট। তাহলে ওপেন করবে রাহুল আর ডু প্লেসি, নাম্বার 3-তে অভিষেক পোরেল, নাম্বার 4-এ হ্যারি ব্রুক, নাম্বার 5-এ ট্রিস্টান স্টাবস, নাম্বার 6-এ আকসার প্যাটেল, নাম্বার 7-এ আশুতোষ শর্মা, নাম্বার 8-এ কুলদীপ যাদব, নাম্বার 9-এ মিচেল স্টার্ক, নাম্বার 10-এ থাঙ্গারাসু নটরাজন, আর লাস্টে হচ্ছে মোহিত শর্মা। মুকেশ কুমার আর কি তার আমি দেখেছি মানে রান দেওয়ার একটা খুব প্রবণতা রয়েছে, যতই তিনি উইকেট পান না কেন মানে তার ওই জায়গায় মানে তার ক্যারিয়ার ইকোনমি হচ্ছে অলমোস্ট 10 ছুঁই ছুঁই টি-20 ক্রিকেটে। তো সেই জায়গায় মুকেশ কুমারের উপর পুরো মরশুম ধরে ভরসা করাটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যাবে। তো সেই কারণে ব্যাকআপ হিসেবে যখন মোহিত শর্মার মতো একজন পেস বোলার রয়েছে যিনি ডেথ ওভার স্পেশালিস্ট, তো তাকে কিন্তু ডেফিনেটলি দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট খেলাতেই পারে, মানে বেশ কয়েকটা ম্যাচে যদি তিনি ভালো পারফর্ম করে দেন তাহলে কিন্তু তিনি স্থায়ীভাবে টিমে থেকে যেতেই পারেন। আর সেকেন্ড একাদশের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এই জায়গায় আসতে পারেন করুণ নায়ার অথবা মুকেশ কুমার। করুণ নায়ারের মতো ব্যাটারও তাদের রয়েছে, তো ডেফিনেটলি যদি তারা পরে ব্যাটিং করে তাহলে করুণ নায়ারকে তারা ওই জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইনক্লুড করতেই পারে একাদশে। আর মুকেশ কুমারকে অ্যাজ আ বোলার যদি দিল্লি ক্যাপিটালস পরে বোলিং করে তাহলে ওই জায়গায় একাদশে তারা ফিরিয়ে আনতেই পারে অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার। আর দিল্লি ক্যাপিটালসের এই টিমে মানে ব্যাটিং শক্তি যেমন পুরোপুরি ভরপুর, তেমনি বোলিং শক্তিটাও তাদের কিন্তু যথেষ্ট ব্যালেন্সড বলতে হবে। পেস বোলিং স্পিন বোলিং একদম পারফেক্ট একটা কম্বো তাদের দলে রয়েছে, মানে তাদের অলরাউন্ডারদের লিস্টে যেমন মানে ভারতীয়দের প্রাধান্যই বেশি, আবার অপরদিকে বোলারদের লিস্টে মানে ভারতীয়রাও যেমন রয়েছে তেমনি একই সাথে ওই জায়গায় বিদেশি পেস বোলাররাও কিন্তু তাদের দলে অনেক বড় একটা ভারসাম্য এনে দিয়েছে। আর তাদের টিমে যে সামান্য দুর্বলতাটুকু রয়েছে সেটা হচ্ছে ভারতের কোনো স্টার ব্যাটার তাদের দলে কিন্তু সেইভাবে নেই একমাত্র কেএল রাহুল ছাড়া। ব্যাটিংটা মূলত বলতে গেলে তাদেরকে ওই বিদেশি শক্তির দিকেই তাকিয়ে থাকতে হবে, ওই ফাফ ডু প্লেসি বা জেক ফ্রেজার ম্যাকগার্ক কিংবা ট্রিস্টান স্টাবস কিংবা হ্যারি ব্রুক এদের উপরই মূলত ডিপেন্ড করতে হবে। তো লেটস সি দিল্লি ক্যাপিটালস তাদের এই স্কোয়াড নিয়ে মানে তাদের নতুন ক্যাপ্টেন একদম বলতে গেলে নতুনভাবে অলমোস্ট তৈরি করে একটা টিম নিয়ে তারা কিভাবে আর কি পারফর্ম করে এই 2025 আইপিএলে, তারা নিজেদের ভাগ্যটা অবশেষে বদল করতে পারে কিনা, প্রথম শিরোপার দেখা তারা অবশেষে পায় কিনা, এটাই এখন আমাদের সবার নজর থাকবে। তো আপনারা কি মনে করেন আমি দিল্লি ক্যাপিটালসের যে সম্ভাব্য দুটো একাদশ বা প্লেইং 11 এখন আপনাদের সামনে তুলে ধরলাম এটা কি একদম পুরোপুরি ঠিকঠাক আছে কন্ডিশন সাপেক্ষে বা পরিস্থিতির বিচারে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?